আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আফরোজ আক্তার কামাল। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। কুয়েটের ভিসির পদত্যাগের দাবিতে শাহবাগের শিক্ষার্থীদের অবস্থান। বুধবার সব শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস বন্ধের আহ্বান। ইউজিসির নেতৃত্বে তদন্ত কমিটি গঠনের দাবি এনসিপি। মানবিক দেশ ও সমাজ গড়ে তুলতে চায় বিএনপি। রংপুরে কর্মশালায় তারেক রহমান। প্রবীণতম 3 সদস্যের প্যানেল থেকে প্রধান বিচারপতি নিয়োগের সুপারিশ দলটির। এবং দেশের ইতিহাসে স্বর্ণের দামে রেকর্ড। একদিনের ব্যবধানে 2 দফা বেড়ে ভরি 1,77,888 টাকা। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কুয়েটের ছাত্রদের ওপর হামলার ঘটনায় ভিসির পদত্যাগের দাবিতে শাহবাগে অবস্থান নেয় বুয়েট, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। মঙ্গলবার রাতে প্রায় 1.5 ঘন্টার ব্লকেট কর্মসূচিতে যান চলাচল বন্ধ হয়ে যায়। কুয়েটের অনশনরত শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানিয়ে বুধবার সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস বন্ধ সহ বিক্ষোভ মিছিলের আহ্বান জানিয়েছেন তারা। এদিকে ভিসির পদত্যাগ সহ ইউজিসির নেতৃত্বে তদন্ত কমিটি গঠনের দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। রিপোর্ট করছেন আদিন সজীব। ঢাকার শাহবাগ উত্তাল। খুলনা প্রকৌশল ও প্রকৌশল বিশ্ববিদ্যালয় কুয়েটের ভিসির পদত্যাগের দাবিতে। তখন রাত প্রায় 11টা। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট, ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং ঢাকা কলেজ সহ আশপাশের বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা রাজপথে নেমে আসে কুয়েটে অনশনরতদের সাথে সংহতি জানিয়ে। আমরণ অনশনটাকে কার্যকর করার জন্য আমরা তাদের ভাই হিসেবে, ছাত্র ভাই হিসেবে আমরা বুয়েট এবং ঢাবির যারা আছে তারা আজকে আমরা এই শাহবাগের ব্লকেট কর্মসূচিতে অংশগ্রহণ করেছি। পুরোপুরি দায়ভারটা হলো কুয়েট ভিসির। তো এই ভিসির পদত্যাগ না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন থামাচ্ছি না। প্রায় 1.5 ঘন্টা শাহবাগ ব্লকেট কর্মসূচিতে শখানেক ছাত্র। এই সময়ে আটকে দেয়া হয় সব পথ, বন্ধ হয়ে যায় যান চলাচল। শিক্ষার্থীরা বলেন প্রায় 2 মাসেও কুয়েটে হামলাকারীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়নি বিশ্ববিদ্যালয় প্রশাসন। এখনো বলছে আমরা আলোচনার মাধ্যমে সমাধান করতে চাই। আমরা কি আলোচনা চাই? আলোচনার সব পথ বন্ধ হয়ে গেছে। ইন্টারিম গভর্নমেন্ট কিংবা কুয়েট প্রশাসন এখনো প্রলং করে যাচ্ছে শুধুমাত্র এই কারণে যাতে শুধুমাত্র একটা লাশ আসলে কুয়েটের ভিসি যেন পদত্যাগ করে। কুয়েটের শিক্ষার্থী বন্ধুগণ মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। তাদেরকে মৃত্যুর মুখে রেখে আমরা ক্লাস করতে পারি না। সকল ধরনের ক্লাস বর্জনের আহ্বান জানাচ্ছি। কুয়েটের ঘটনার সুষ্ঠু তদন্ত ও ভিসির পদত্যাগের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে একাত্মতা জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপিও। এই বিশ্ববিদ্যালয় প্রশাসন ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে ব্যর্থতার পরিচয় দিয়েছে। তাই শিক্ষার্থীদের আন্দোলনের সাথে ঐক্যমত্য পোষণ করে আমরা কুয়েটের ভিসি জনাব মোহাম্মদ মাসুদের পদত্যাগের দাবি জানাচ্ছি। শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফেরাতে দ্রুত হল খুলে দিয়ে শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছে দলটি। আদিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। বিএনপি মানবিক সমাজ ও রাষ্ট্র গড়ে তুলতে চায় বলে জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, মানুষ বিপুল প্রত্যাশা নিয়ে এখন বিএনপির দিকে তাকিয়ে আছে। 3টি জেলায় বিএনপির প্রশিক্ষণ কর্মশালায় ভার্চুয়ালি বক্তব্য রাখতে গিয়ে তিনি আরো বলেন, স্বৈরাচার পালিয়ে গেছে, এখন দেশকে গড়ে তুলতে হবে। অদৃশ্য শক্তি নানা ষড়যন্ত্র চক্রান্ত করছে অভিযোগ করে তারেক রহমান নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। মনিরুল হাসানের রিপোর্ট। জনগণের ভোটে ক্ষমতায় গেলে বিএনপি রাষ্ট্র পরিচালনায় কি ধরনের পরিবর্তন আনতে চায়, 31 দফা সেই রূপরেখা দেশের মানুষের কাছে পৌঁছে দিতেই তৃণমূল পর্যায়ের নেতাদের প্রশিক্ষণ কর্মশালা। লালমনিরহাট, গাইবান্ধা, কুড়িগ্রাম জেলার দিনব্যাপী এ কর্মশালায় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা অংশ নেন। লন্ডন থেকে ভার্চুয়ালি বক্তব্য রাখতে গিয়ে তারেক রহমান বলেন, স্বৈরশাসক শেখ হাসিনার পতনের পর এখন বাংলাদেশের মানুষ বিএনপির দিকে তাকিয়ে আছে। মানুষের সেই প্রত্যাশা পূরণ করতে হবে। যতগুলো সরকার, রাজনৈতিক সরকার আজ পর্যন্ত বাংলাদেশ পরিচালনা করেছে, যদি হিসাব নিকাশ করি আমরা যে জনগণের জন্য, দেশের জন্য বিভিন্ন রকম ভালো কাজ যাতে জনগণ উপকৃত হয়েছে, দেশ উপকৃত হয়েছে, তার দেখবেন 70% কাজ আপনাদের এই দল করেছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল করেছে।
এই দলের প্রতি কোটি কোটি মানুষের আস্থা এবং বিশ্বাস আছে। এই দলের বাস্তবায়নের জন্য শত হাজারো মানুষ লক্ষ্য বাস্তবায়নের জন্য জীবন উৎসর্গ করেছে। বিএনপি সবার আগে সংস্কারের দাবি সামনে এনেছে উল্লেখ করে তারেক রহমান বলেন, মানবিক সমাজ ও দেশ গড়ে তোলাই তার দলের লক্ষ্য। যখন আমরা বলতে পারবো এই দেশের মানুষের রাজনৈতিক অধিকার কম বেশি প্রতিষ্ঠিত হয়েছে, আমার দেশের মানুষের অর্থনৈতিক স্বাধীনতা যখন কম বেশি প্রতিষ্ঠিত হয়েছে, তখনই আমরা বলতে পারবো শুধু স্বৈরাচার পালিয়ে গেছে, টেক ব্যাক বাংলাদেশের একটি সামান্য অংশ অর্জিত হয়েছে। এখনো কিন্তু বহু পদ বাকি, বহু কিছু অর্জন করার বাকি। নেতাকর্মীদের জনগণের পাশে থাকার ও জনগণকে পাশে রাখার মতো কাজ করার নির্দেশ দেন তারেক রহমান। অদৃশ্য অনেক শক্তি কিন্তু, অদৃশ্য অনেক শত্রু বা প্রতিপক্ষ কিন্তু আজ আস্তে আস্তে দৃশ্যমান হচ্ছে। আমরা যদি আমাদেরকে ঐক্যবদ্ধ না করি, আমাদের ভিতরে কেউ যদি কিছু কিছু কাজ করে থাকে যেগুলো জনসমর্থনযোগ্য নয়, তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, তাদেরকে সরিয়ে দিতে হবে, তাদের সাথে সম্পর্ক রাখা যাবে না। আমরা যদি এই কাজগুলো না করি, আমরা যদি নিজেরা ঐক্যবদ্ধ না হই, প্রিয় নেতৃবৃন্দ, আমরা তাহলে আমাদের 31 দফা বাস্তবায়ন করতে হয় পারবো না। দিনব্যাপী কর্মশালায় তৃণমূল নেতাদের প্রশ্নের জবাবে 31 দফা সংস্কার প্রস্তাবের নানা দিক ব্যাখ্যা করেন বিএনপির সিনিয়র নেতারা। শাসক নির্বাচনের আগে তখন বললেন আমার উপর আস্থা রাখেন। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা। জ্যেষ্ঠতার ভিত্তিতে নয়, প্রবীণতম 3 সদস্যের প্যানেল থেকে প্রধান বিচারপতি নিয়োগের সুপারিশ করেছে বিএনপি। এছাড়া প্রধানমন্ত্রীর বিদ্যমান কর্তৃত্ব বজায় রেখে রাষ্ট্রপতির ক্ষমতা বাড়ানোর পক্ষেও মত দলটির। জাতীয় ঐক্যমত্য কমিশনে 3য় দফা বৈঠক শেষে এসব কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বেশ কিছু বিষয়ে বিএনপির মতানৈক্য থাকলেও তা নিয়ে আরও আলোচনা হতে পারে বলে মনে করেন তিনি। বিস্তারিত মাজহারুল হক মুহাজিরের রিপোর্টে। 5 কমিশনের দেয়া সংস্কার প্রস্তাবনায় তৃতীয় দিনের মতো ঐকমত্য কমিশনের সাথে বৈঠকে বসে বিএনপি। এতে অংশ নেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সহ 4 সদস্যের প্রতিনিধি দল। এ সময় জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজের নেতৃত্বে দিনভর চলে বৈঠক। বিভিন্ন সুপারিশের পক্ষে বিপক্ষে চলে যুক্তিতর্ক। প্রাথমিক পর্যায়ের আলোচনায় আমরা সমাপ্তি টানতে পারব। প্রায় 8 ঘন্টা বৈঠকে দলটির সবচেয়ে বেশি আপত্তি ছিল সংবিধান সংক্রান্ত সুপারিশ নিয়েই। তবে 5 সংস্কার কমিশনের 691টি সংস্কার প্রস্তাবের 500টির বেশি প্রস্তাবেই একমত হয়েছে বিএনপি। আপত্তি জানিয়েছে 73টিতে। বাকিগুলো নিয়ে আরও আলোচনা হতে পারে বলে জানান বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ। আমরা জুডিশিয়ারির ক্ষেত্রে এই অপশনটা এই জন্যই দিয়েছি, ইন কেস অফ ডক্ট্রিন অফ নেসেসিটি এমন হতে পারে যে যিনি নেক্সট ইমিডিয়েট সিনিয়র চিফ জাস্টিস হলে সেই ক্ষেত্রে যদি রাষ্ট্রের মধ্যে এমন কিছু পরিস্থিতি দেখা যায় যে সেই ব্যক্তির সম্পর্কে যথেষ্ট রিজার্ভেশন আছে বা তর্ক বিতর্ক আছে, তখন অ্যাটলিস্ট যাতে একটা অপশন থাকে বিচার বিভাগের। এ সময় একজন ব্যক্তি টানা 2 বারের বেশি প্রধানমন্ত্রীর পদে থাকতে না পারার বিষয়েও নিজেদের বক্তব্য স্পষ্ট করেন দলের সিনিয়র এই নেতা। 2 কনসিকিউটিভ টার্মসের বেশি হতে পারবেন না, তার মানে একাধিক্রমে 3 বার হতে পারবেন না, অর্থাৎ 2 বার হওয়ার পরে তারপরে গ্যাপ হবে, এরপরে যদি চাই। সেই জন্য আমরা বলেছি যে এটা গণতন্ত্রের প্র্যাকটিসটা হচ্ছে যে ফ্রি ফেয়ার নিউট্রাল ইলেকশন যদি হয়, যদি কেয়ারটেকার সরকার অধীনে নির্বাচন হয়, যদি গণতান্ত্রিক নির্বাচনের মধ্য দিয়ে, নিউট্রাল নির্বাচনের মধ্য দিয়ে জনগণ সোভারেন অথরিটি হিসেবে যদি কোনো দলকে আবার মেজরিটি দেয়, তাহলে জনগণের সম্মানে সেটা আমরা বলছি যে এটা ডেমোক্রেটিক প্র্যাকটিস হিসাবে সেই অপশনটা থাকা উচিত। নেসেসারিলি একই ব্যক্তি হবেন সেটা কেন ধরে নিচ্ছেন? আর্টিকেল 48 সাবসেকশন 3 এর পর আরেকটা নতুন আর্টিকেল আমরা প্রপোজ করব, যেখানে রাষ্ট্রপতির হাতে কি কি ক্ষমতা অর্পণ করা যায় এবং প্রধানমন্ত্রীর সাথে আলোচনা না করে স্বাধীনভাবে রাষ্ট্রপতি কি কি ফাংশন করতে পারবেন সেটা ডিটেইল করা থাকবে। এ সময় রাষ্ট্র, প্রজাতন্ত্র ও সংবিধানের বিষয় নিয়ে তাড়াহুড়া করার কোনো সুযোগ নেই বলেও জানান বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ। ধন্যবাদ। মাজহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা।
বিশ্বব্যাপী শান্তি ও স্থিতিশীলতা ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয় বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। কাতারের দোহায় আর্থনা শীর্ষ সম্মেলনে তিনি বলেন, এজন্য সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। এ সময় রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্ব নেতাদের এগিয়ে আসার আহ্বানও জানান প্রধান উপদেষ্টা। এদিকে বাংলাদেশ থেকে কাতার স্থায়ীভাবে 725 জন সেনা সদস্য নেবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। বিস্তারিত জানাচ্ছেন একরামুল হক সায়েম। কাতারের দোহায় আর্থনা শীর্ষ সম্মেলনে প্রবন্ধ উপস্থাপন করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বক্তব্যের শুরুতে তিনি বলেন, বিশ্ব বিভিন্ন সংকটে জর্জরিত। আগামী প্রজন্মের জন্য সমৃদ্ধ, স্থিতিশীল ও টেকসই ভবিষ্যৎ নির্মাণ করতে হবে, আর সেজন্য সংমিশ্রণ ঘটাতে হবে জ্ঞান, উদ্ভাবন ও প্রযুক্তির। বলেন, বিশ্বব্যাপী শান্তি ও স্থিতিশীলতা ছাড়া সম্ভব নয় টেকসই উন্নয়ন। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, রোহিঙ্গা সংকট বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ। রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্ব নেতাদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি। বিশ্ব থেকে দরিদ্র, বেকারত্ব ও কার্বন নিঃসরণ দূর করতে সবাইকে সম্মিলিত উদ্যোগ নেওয়ার আহ্বান জানান। আর্থনা শীর্ষ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে কাতারের মন্ত্রী ও সেখানকার বিশিষ্ট ব্যক্তিরা স্বাগত জানান। সম্মেলনের ফাঁকে প্রধান উপদেষ্টা কাতারের আমিরের মা এবং কাতার ফাউন্ডেশনের চেয়ারপারসন শেখ মোজা বিনতে নাসেরের সাথে বৈঠক করেন। বৈঠকে দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন ইস্যু প্রাধান্য পায় বলে জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এই মিটিংটা আমরা মনে করছি যে কাতার আর বাংলাদেশের মধ্যে যে দ্বিপাক্ষিক যে ইস্যুগুলো আছে, যেগুলো নিয়ে আমরা বলছি, সেটা নিয়ে আমরা উত্তরোত্তর আরো সামনের দিকে বৃদ্ধি পাবে এবং এটা আমাদের, আমি মনে করব যে আমাদের সুদৃঢ় হবে আমাদের ইয়েটা। এই মিটিংটা খুব ইম্পর্টেন্ট ছিল। কাতার আমাদেরকে জানিয়েছে তারা বাংলাদেশের থেকে 725 জন সোলজার নিবে। এটা পার্মানেন্টলি প্রতি 3 বছর পর পর এই যে একটা ব্যাচ আসবে 3 বছর, তারপরে আবার এবং আমরা চাচ্ছি যে এই নাম্বারটা যাতে আরো বেড়ে 1600 বা আরো বেশি করা যায়। এছাড়া কাতারে সফররত বাংলাদেশি 4 নারী ক্রীড়াবিদও প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস, কাতারের আমিরের বোন এবং আর্থনা সামিটের আয়োজক শেখ হিন্দ বিনতে হামাদ আল থানির সঙ্গে কুশল বিনিময় করেন ও একসাথে ছবি তোলেন। এর আগে স্থানীয় সময় সোমবার রাত 9:40 তিনি দোহার হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। বিমানবন্দরে পৌঁছালে ডক্টর ইউনূসকে লাল গালিচা সংবর্ধনা দেয়া হয়। 4 দিনের সরকারি সফরে প্রধান উপদেষ্টা দোহায় আর্থনা সামিটে অংশগ্রহণ ছাড়াও কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সাথে বৈঠক করবেন। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা। বহুল আলোচিত ও সমালোচিত সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদের বিরুদ্ধে রেড নোটিশ জারি করেছে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন ইন্টারপোল। বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ সদর দপ্তর। গেল 10 এপ্রিল এই রেড নোটিশ জারি করা হয় বলে জানা যায়। পুলিশ সদর দপ্তরের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো এনসিবি শাখা বেনজির আহমেদের বিরুদ্ধে রেড নোটিশ জারির বিষয়ে ইন্টারপোলে আবেদন করে। পরে বিষয়টি পর্যালোচনা করে বেনজিরের বিরুদ্ধে রেড নোটিশ জারি করা হয়। তবে রেড নোটিশটি এখনও ইন্টারপোলের ওয়েবসাইটে দেওয়া হয়নি। দুর্নীতি সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সাকিব আল হাসান বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক। তিনি বিদেশে থাকলে অনুসন্ধান প্রক্রিয়া বাধাগ্রস্ত হবে না বলে জানালেন সংস্থাটির মুখপাত্র আক্তার হোসেন। তিনি আরও জানান, এনসিপি নেতা সালাউদ্দিন তানভীরের বিরুদ্ধে শত শত কোটি টাকা কমিশন বাণিজ্যের অভিযোগ দুদকে এলে খতিয়ে দেখা হবে। রিপোর্টে জানাচ্ছেন মাহবুবুর চপল। আমার একটা অভিযোগ ছিল। এক সময় দুদকের শুভেচ্ছা দূত ছিলেন ক্রিকেটার সাকিব আল হাসান। মানুষকে সচেতন করতেন দুর্নীতির বিরুদ্ধে। দেশটাকে দুর্নীতিবাজদের হাত থেকে রক্ষা করতে হবে। এখন সেই সাকিবের বিরুদ্ধেই দুর্নীতির অনুসন্ধানে নেমেছে দুদক। আইকন থেকে অপরাধী আওয়ামী লীগের এমপি হবার কারণে কি তার বিরুদ্ধে এমন পদক্ষেপ? জবাব দেন কমিশনের মুখপাত্র। সাকিব আল হাসানের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে, আমিও জেনেছি। অনুসন্ধান টিম এই বিষয়ে মাত্রই এটা পেয়েছেন, এই বিষয়ে তারা নিশ্চয়ই কার্যক্রম শুরু করবেন। সাকিব এক সময় আইকন ছিল, দুদকের শুভেচ্ছা দূত ছিলেন, সেই সাকিব কেন এখন আপনাদের চোখে অপরাধী হচ্ছে? তখনকার সিদ্ধান্ত ভুল ছিল আপনাদের? আমাদের সে সিদ্ধান্ত ভুল ছিল কিনা এই কথা আমি তো বলবো না। আপনি যদি গতকাল পর্যন্ত আপনি ভালো ছিলেন, আজকে আপনি একটা
দুর্নীতির অপরাধ সংগঠন করলে আপনার বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হবে না? তিনি তো বিদেশে আছেন, তাকে ফিরিয়ে আনা বা কি পাঠানোর ব্যাপারে কি আপনাদের কোনো উদ্যোগ থাকবে? বিদেশে থাকুন আর দেশে থাকুন, আমাদের যে বিধিমালা রয়েছে, আইন রয়েছে, ফৌজদারি কার্যবিধি রয়েছে, সেই সব আইন অনুসরণ করে অনুসন্ধান এবং তদন্ত কার্যক্রম চলমান থাকবে। সম্প্রতি বৈষম্য বিরোধী ছাত্রনেতা সালাউদ্দিন তানভীরের বিরুদ্ধে এনসিটিবির বই ছাপানো ও ডিসি নিয়োগে শত শত কোটি টাকা কমিশন ম্যানেজের অভিযোগ ওঠে। এর প্রেক্ষিতে তাকে সাময়িক অব্যাহতি দেয় এনসিপি। তার বিরুদ্ধে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান দুদকের মহাপরিচালক। যদি এরকম কোনো সুনির্দিষ্ট অভিযোগ আমাদের নজরে এসে থাকে বা কেউ যদি আপনারা আমাদের নজরে বিষয়টি আনেন এবং যদি গণমাধ্যমে প্রিন্ট এবং ইলেকট্রনিক মাধ্যমে যদি এই প্রতিবেদন প্রকাশিত হয়ে থাকে, তার প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন আইন অনুযায়ী এই বিষয়ে পরবর্তী পদক্ষেপ দেওয়া হয়েছে। এদিকে 28 কোটি টাকার অবৈধ সম্পদ ও 130 কোটি টাকা সন্দেহজনক লেনদেনের অভিযোগে রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র খায়রুজ্জামান লিটন, তার স্ত্রী ও মেয়ে আনিকা ফারিহা জামানের বিরুদ্ধে মামলা করেছে দুদক। মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। একদিনের ব্যবধানে 2 দফায় দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ালো বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস। এবার ভরিতে 5,342 টাকা বাড়িয়ে 22 ক্যারেটের এক ভরির দাম 1,77,888 টাকা নির্ধারণ করেছে বাজুস, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। বুধবার থেকে নতুন এই দাম কার্যকর হবে। স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের মূল্য বেড়েছে, ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছে বাজুস। এর আগে রোববার ভরিতে সর্বোচ্চ 4,713 টাকা বাড়িয়ে 22 ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম 1,72,546 টাকা নির্ধারণ করা হয়। যশোরের ভবদেহের জলাবদ্ধতার স্থায়ী সমাধানের জন্য কাজ করছে সরকার। তবে সকলের প্রচেষ্টায় এবছর 17,000 হেক্টর জমিতে ধান চাষ হয়েছে বলে জানিয়েছেন উপদেষ্টা সৈয়দ রেজওয়ানা হাসান। যশোর ভবদহ স্লুইস গেট পরিদর্শন শেষে ভবদহ মহাবিদ্যালয় কলেজ প্রাঙ্গণে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। এ সময় উপদেষ্টা জানান, অতীতে যারা দায়িত্বে ছিলেন ভবদহের জলাবদ্ধতা নিরসনে সঠিক সদিচ্ছা দেখাননি। বর্তমান সরকার জনগণ ও বিশেষজ্ঞদের মতামত নিয়ে কাজ করার চেষ্টা করছে বলে জানান তিনি। পার্টেক্স খেলার খবর। $112 রানের লিড নিয়ে সিলেট টেস্টের তৃতীয় দিন জিম্বাবুয়ের বিপক্ষে খেলা শেষ করেছে বাংলাদেশ। দিন শেষে স্বাগতিকদের সংগ্রহ 4 উইকেটে 194। 60 রান নিয়ে নাজমুল হোসেন শান্ত আর 21 রান নিয়ে ব্যাটিংয়ে আছেন জাকের আলী। প্রথম ইনিংসে টাইগারদের 191 রানের জবাবে সফরকারীরা অল আউট হয় 273 রানে। রিপোর্ট করছেন এস এম আশরাফ। প্রথম সেশনে বৃষ্টি আর শেষ বেলায় আলোক স্বল্পতা। সিলেট টেস্টের তৃতীয় দিন দুই দল খেলার সুযোগ পেয়েছে 44 ওভার। তাতে 3 উইকেট হারিয়ে সারাদিনে 137 রান যোগ করে বাংলাদেশ। 1 উইকেটে 57 রান নিয়ে খেলা শুরুর পর টাইগাররা প্রথম উইকেট হারায় 73 রানে। মুজারাবেনের বলে মাহমুদুল হাসান জয় আউট হন ব্যক্তিগত 33-এ। তৃতীয় উইকেটে 65 রান যোগ করেন মমিনুল হক আর নাজমুল হোসেন শান্ত। নিয়াউচির বলে 138-এ আউট হন মমিনুল। 3 রানের জন্য হাফ সেঞ্চুরি করতে ব্যর্থ হন তিনি। প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও সফল হতে পারেনি মুশফিকুর রহিম। 20 বল খেলে ব্যক্তিগত 4-এ আরভিনের হাতে ক্যাচ তুলে দেন মিস্টার ডিপেন্ডেবল। 155-তে এই জুটি ভাঙার পর আর কোনো বিপদ ঘটতে দেননি দুই ব্যাটার। চা বিরতির পরেই হাফ সেঞ্চুরি তুলে নেন বাংলাদেশের অধিনায়ক। এই দুজনের ব্যাটেই বড় লিডের স্বপ্ন দেখছে টাইগাররা। এস এম আশরাফ, এটিএন বাংলা। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরো একবার। কুয়েটের ভিসির পদত্যাগের দাবিতে শাহবাগের শিক্ষার্থীদের অবস্থান। বুধবার সব শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস বন্ধের আহ্বান। ইউজিসির নেতৃত্বে তদন্ত কমিটি গঠনের দাবি এনসিপির।
মানবিক দেশ ও সমাজ গড়ে তুলতে চায় বিএনপি। রংপুরে কর্মশালায় তারেক রহমান প্রবীণতম 3 সদস্যের প্যানেল থেকে প্রধান বিচারপতি নিয়োগের সুপারিশ দলটির। এবং দেশের ইতিহাসে স্বর্ণের দামের রেকর্ড, একদিনের ব্যবধানে 2 দফা বেড়ে ভরি 1,77,888 টাকা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ সবাই।